যে এইরকম মানুষ আমাদের মধ্যে প্রয়োজন, সম্পর্কে মানুষকে অবহিত করা, মানুষকে জাগিয়ে তোলা এবং সংগঠন গড়ে তোলা, যে সংগঠন মানুষকে মুক্তি দিতে পারে, জিনিসটাকে বোঝা, তারা কি করতে চান, তাদের সামনে রোড ম্যাপটা কি, কি কোথায় গিয়ে পৌঁছতে চান, কি স্বপ্ন দেখেন, কিভাবে মানুষের মুক্তি ঘটবে সেটার পথ দেখাতে পারেন। এই জিনিসগুলো স্পষ্ট না হলে এই বুঝুয়া নির্বাচনগুলো কি হয় সেটাও জানি। নমস্কার সুধী দর্শকবৃন্দ, বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কমরেড লেনিন, বর্তমান বছরটি তার মৃত্যু শতবর্ষ। আপনারা জানেন যে এই মৃত্যু শতবর্ষকে সামনে রেখে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে নানান ধরনের কর্মসূচি নিয়েছি। তার মধ্যে একটি হলো পশ্চিমবাংলার নানান বিশিষ্ট মানুষজন তারা কি ভাবছেন, মৃত্যুর শতবর্ষ পরেও লেনিনের চর্চা আগে কতটা প্রাসঙ্গিক। এই বিষয়টিকে সামনে রেখে আজকে আমরা যার সঙ্গে কথা বলতে এসেছি তিনি হলেন বিশিষ্ট অভিনেতা এবং ভারতবর্ষের নাট্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী বিভাস চক্রবর্তী। আপনাকে ধন্যবাদ। আমরা তার কাছ থেকে শুনে নেব। আমরা আপনার শ্রীনন্তু কমরেডস যে নাটক আপনি করেছিলেন সেটা আমরা দেখেছি এবং দেখে অনুপ্রাণিত হয়েছি। আজ আমরা এসে উপস্থিত হয়েছি লেনিনের মৃত্যু শতবর্ষে। আপনার কাছে তা কতটা তাৎপর্য? দেখুন, এই সমস্ত মানুষের জীবন ও কর্ম এবং তাদের যে ব্রত নিয়ে তারা এসেছিলেন, কাজ করেছেন, সারা পৃথিবীতে সাড়া পড়েছে, সেই কাজে তারা চিরকালই বেঁচে থাকবেন আমাদের মধ্যে। সুতরাং তাদের শারীরিক মৃত্যু হতে পারে, কিন্তু তাদের কথা, তাদের কাজ মানুষের সভ্যতা কোনোদিন ভুলতে পারে না। সেগুলো নিয়ে মানুষ এগিয়ে চলবে, সেই অনুযায়ী কাজ করবে, কিংবা তারও বিবর্তন হবে, সেই সমস্ত চিন্তাধারারও হয়তো বিবর্তন হবে, কিন্তু সেই মানুষগুলোর ভূমিকা আমাদের সভ্যতার ইতিহাসে চিরকাল থেকে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি ওই নাটকটি করতে গিয়ে তো তার সম্বন্ধে আপনাকে পড়াশোনাও করতে হয়েছে, সেটা করে আপনার কাছে কিভাবে এসেছেন তিনি? না, ওপরে একটা সোভিয়েত পাবলিকেশন আছে, উনি মারা যাবার পর বেশ কিছুদিন পর ওটা প্রকাশিত হয়, ইংরেজিতে প্রকাশিত হয়। বিভিন্ন দেশের বিভিন্ন বিশিষ্ট মানুষ, তাদের নিজ নিজ ক্ষেত্রে তারা অত্যন্ত প্রতিভাবান গুণী মানুষ, সারা পৃথিবীতে খ্যাত সাহিত্যিক, বিজ্ঞানী, কবি, সমাজচিন্তক, সমাজতাত্ত্বিক, রাজনীতিক, প্রচুর মানুষের লেখা বেরিয়েছে এবং তাতে একটা সার্বিক ছবি পাওয়া যায় আর কি তার থেকে। কিন্তু আমি তো কোনো রাজনৈতিক মানুষ নই সেই অর্থে। সব মানুষই রাজনৈতিক হতে পারে, আবার সেই অর্থে বিশেষভাবে রাজনীতি নিয়ে চর্চা, রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে চর্চা করা, সেই রকম মানুষ আমি নই। কিন্তু তার জীবন নিয়ে একটা দিন, 1920 সালের একটা দিন তার জীবনের, সেটা নিয়ে শাত্রভ নাটকটা লেখেন মিখাইল শাত্রভ, রাশিয়ার। শাত্রভ হচ্ছেন আবার ওই পেরেস্ট্রোইকা এবং গ্লাসনস্টের সময়কার একজন নাটককার। নাটকটার নাম ছিল ব্লু হর্সেস অন রেড গ্রাস নাকি, হ্যাঁ তাই, ওইটা। তো সেই নাটকটার আমি নাম দিয়েছিলাম, বাংলা করতে গিয়ে বাংলায় অনুবাদ করে সেই নাটকটার নাম দেওয়া হয়েছিল শ্রীনন্তু কমরেডস। মানে আমার ইচ্ছে ছিল তখনকার কমরেডদের বলা, শোনো কমরেডরা, লেনিনের কথাগুলো শোনানো, এইটাই আমার কাজ ছিল। এখানে কোনো নিজের কোনো জ্ঞান দেয়া নয়, নিজের কোনো কি বলবো
ইন্টারপ্রিটেশন নয়, কিন্তু ছাত্র যেভাবে লিখেছিলেন লেনিনের জীবনের একটি ঘটনা, সেখানে অনেককে উনি মিট করছেন, এই ক্লারা জেটকিন সহ অনেককেই মিট করছেন, অনেকের সঙ্গে কথা বলছেন, ওর পার্টির কয়েকজনের সঙ্গে, ইউথ লিডারের সঙ্গে, কিংবা একজন কৃষিজীবী মানুষের সঙ্গে এসব কথা বলছেন। সেই কথার মধ্যে দিয়ে তার যে তখনকার চিন্তা ভাবনা বেরিয়ে এসছে, মানে সদ্য বিপ্লবোত্তর রাশিয়ার যে সমস্যাগুলো, যেভাবে উনি স্বপ্ন দেখছেন, আবার অনেকে ভুল বুঝছে, অনেকে ভুল পথে হাঁটছে, ইচ্ছাকৃতভাবে নয়, অত ভুল করেই সে হাঁটছে, ভুলভাবে দেখছে পুরো ব্যাপারটাকে, তাদের কারেকশন করে দেয়া, তাদের সঠিক পথে চালনা করার চেষ্টা করছেন। তার মধ্যে থেকে যে লেনিন বেরিয়ে এসছেন, সেই লেনিনকে নিয়েই ওটা ছিল। এবং যদি মনে থাকে আপনার, তাহলে শেষ করেছি নাটকটা এইভাবে যে লেনিনের স্ট্যাচুকে, মূর্তিটাকে উপড়ে ফেলে নিয়ে আকাশপথে চলেছে, গিয়ে ওটা নিয়ে যাচ্ছে, মানে এটা ওখান থেকে উৎখাত হচ্ছে আর কি মূর্তিটা। অর্থাৎ লেনিন আস্তে আস্তে বিস্মৃত হচ্ছেন, লেনিন নিজের দেশেই উনি আস্তে আস্তে বিস্মৃত হচ্ছেন, এইরকম একটা ব্যাপার। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই মানে আপনার কাছ থেকে আমরা একটু শুনে নিতে চাইবো যে 3টে দশক অতিক্রান্ত, লেনিন প্রতিষ্ঠিত সোভিয়েত সমাজতন্ত্র, পূর্ব ইউরোপ সমাজতান্ত্রিক ব্যবস্থা সাময়িক বিপর্যয় নেমে এসেছে। এটাকে দেখিয়ে একদল বলছেন এই আদর্শটা ব্যর্থ, একদল বলছেন যে এই আদর্শটা ব্যর্থ, এটাকে দেখিয়ে, এই সমাজতন্ত্রের সাময়িক বিপর্যয়কে দেখিয়ে আপনি কি মনে করছেন? দেখুন, যে দুরকম ভাবে দেখা যায়। একটা হচ্ছে যে এই মুহূর্তে যা ঘটছে তার ভিত্তিতে যদি আমি দেখি যে কোথায় দাঁড়িয়ে পৃথিবীতে মার্কসিজমের কিংবা সাম্যবাদের অবস্থা কিরকম, এবং তার থেকে যদি কোনো সিদ্ধান্ত নিই এবং বলি যে তার দিন শেষ, এই আদর্শের দিন শেষ, এই তত্ত্বের দিন শেষ, তাহলে সেটা ভুল হবে। ইতিহাস প্রমাণ করবে যেটা ভুল কি সত্য। আজকেই এক্ষুনি এই মুহূর্তের কোনো বিচার সঠিক হতে পারে না এটা নিয়ে, কারণ এটার পেছনে অনেক বিজ্ঞান আছে, অনেক মানুষের কন্ট্রিবিউশন আছে, অনেক মানুষ এই চিন্তার শরিক, এই চিন্তাতে অনেক মানুষ এটা নিয়ে লড়াই করেছেন, অনেক মানুষ এটা দেখিয়ে দিয়েছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এইভাবে একটা দেশ চালানো যায়, একটা সমাজকে চালানো যায়, এই পথে নিয়ে যাওয়া যায়, এটা দেখিয়ে দিয়েছেন, ইতিমধ্যে প্রমাণিত। কিন্তু অনেক দিন পরে তার কি হবে না হবে সেইটাকে ধরে নিয়ে আগাম একটা ভবিষ্যৎবাণী করাটা বোধহয় ঠিক নয়, কিংবা বর্তমানটাকেই শুধু একমাত্র সত্য বলে ধরে সেই সম্পর্কে মতামত দেওয়াটা দিতে পারি বর্তমান সম্পর্কে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কোনো নিদান হাঁকাটা বোধহয় যুক্তিযুক্ত নয়, বিজ্ঞানসম্মত নয়। ধরুন, ফরাসি বিদ্রোহ হয়েছিল, ফরাসি বিদ্রোহ কি সঠিক কাজ হয়েছিল? সেই সময়ের বিচারে কিন্তু সঠিক কাজই হয়েছিল। হ্যাঁ, সেটা খুব একটা ওই সময়ে ওইটা একটা প্রয়োজনীয় কাজ ছিল, একটা জাগরণ ছিল জনগণের মধ্যে, সেই জাগরণের একটা ছবি আমরা দেখতে পাই। হয়তো তার পেছনে অনেক রকম তত্ত্ব কিংবা ভাবনা চিন্তা সেগুলো ছিল না, কিন্তু সেটা সত্য ছিল। কিন্তু তারপরে তো আস্তে 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 ফরাসি বিদ্রোহের যে কারণে হয়েছিল, সেই তার থেকে পিছিয়ে গেল ফরাসি ফরাসি ইতিহাস কিংবা সমাজ, তারা কিন্তু আর ওটার মধ্যে রইল না, তারা ওর থেকে বেরিয়ে এলো। এটাও যেরকম সত্য, কিন্তু এটা তো শুধুমাত্র ফরাসি বিদ্রোহের মতো একটা ঘটনা নয়, একটা সাময়িক ঘটনাকে অবলম্বন করে এটা তৈরি হয়েছিল তা নয়। এটা কিন্তু একটা চলমান ইতিহাসের একটা ব্যাখ্যা ছিল, তার পেছনে চলমান ইতিহাসের ব্যাখ্যা ছিল, এবং সমাজের কতগুলি প্রবণতা আগেও ছিল, এখনো রয়ে গেছে সেই প্রবণতাগুলো। সুতরাং সেই প্রবণতাগুলো যদি থাকে এবং সেই সমাজের যে লক্ষণগুলো তখন যেটা ছিল, লেনিনের সময় যেটা ছিল, কিংবা রুশ বিপ্লবের আগে যেটা ছিল, তার সে যদি প্রকটভাবে আবার আমরা দেখতে পাই চারধারে ঘটছে, তাহলে তার প্রয়োজনীয়তা কিংবা তার কি বলবো ভূমিকা ফুরিয়ে গেছে কথা বলতে পারি না, আবার হয়তো অন্যভাবে সেটা দানা বাঁধবে, আবার হয়তো সেই রকম
কিছু একটা জাগরণ ঘটবে, এটা আশা করতে পারি। এইটুকুই আমি আমার আমার সীমিত জ্ঞানে এইটুকুই বলতে পারি। কিন্তু ওইভাবে খারিজ করে দেয়া যে ওই দিন শেষ, ওই আদর্শ ভুল ছিল, এটা বলার কোনো, সেই জন্য বলছি যে এই যে বইটা আমার কাছে রয়েছে, যেটা আমি তখন সংগ্রহ করে পড়েছিলাম লেনিন মারা যাওয়ার পর 1924 সালে, পরে তার মৃত্যুর, ওটাও তার মৃত্যু পরেই লেখা, সব সব নানা লেখা সংগ্রহ করে সারা পৃথিবীর অনেক বুদ্ধিজীবী, অনেক শিল্পী, বিশিষ্ট মানুষরা, নানা ক্ষেত্রে বিশিষ্ট বিশিষ্ট মানুষরা তাদের লেখা নিয়ে তারা কিভাবে দেখেছেন লেনিনকে, এবং সেগুলো যদি পড়া যায়, বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে যে এইরকম মানুষ আমাদের মধ্যে প্রয়োজন। এইরকম আদর্শ, মানে যে সেই আদর্শ আহ, সম্পর্কে মানুষকে অবহিত করা, মানুষকে জাগিয়ে তোলা এবং সংগঠন গড়ে তোলা, যে সংগঠন মানুষকে মুক্তি দিতে পারে, সেটা এখনো প্রয়োজন আছে তার। এবং শুধু অপেক্ষা যে হ্যাঁ সেরকম মানুষরা আসুন, সেরকম রাজনীতিকরা আসুন এবং সেই রকম সংগঠন গড়ে তুলুন, তাহলে হতে পারে। সবকিছুরই তো কার্যকারণ আছে, অর্থাৎ আমি কিছুই করলাম না অথচ লেনিনের মতো একটা মানুষ চলে আসবে, কিংবা ওদের বলশেভিক পার্টির মতো একটা পার্টি চলে আসবে, তারা কমিউনিস্ট পার্টির মতো একটা পার্টি চলে আসবে, তারা ওইভাবে চালনা করবে সমস্ত মুভমেন্টটাকে। সেটা যদি না হয় তাহলে তো হবে না। এই এই পূর্ব শর্তগুলো তো থাকতে হবে। পূর্ব শর্ত যদি না থাকে তাহলে হবে না, এখন অন্য সময় হবে। কিন্তু প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বলা যায় না, প্রয়োজনীয়তা আছে। লেনিন তো তার দেশের মাটিতে মার্ক্সবাদকে প্রয়োগ করেছিলেন, তার দেশে সমাজতন্ত্র স্থাপন করেছিলেন। আমাদের দেশে তার কি কোনো প্রয়োজনীয়তা আছে? একদল তো প্রশ্ন তুলছেন যে আমাদের দেশে লেনিনের কি অবদান। আমাদের দেশ বলে কিছু নয়, মার্কস তো রুশ ছিলেন না। মার্কস যে তার তত্ত্বটা করছেন, রুশ কিন্তু রাশিয়ান ছিলেন না। তার রাশিয়ায় কেন ও তত্ত্বগুলো নিয়ে তারপর নতুন করে সেইগুলোতে, মানে যখন সেইগুলো কাজ, মানে তাদের কাজ, মানে কাজের মধ্যে নিয়ে আসা, সেগুলো প্রয়োগ করা এবং তার থেকে রাশিয়ার প্রেক্ষিতে কিভাবে এগোতে হবে সেইটা স্থির করা, যে সংগঠন তৈরি করা, সেইভাবে এগোনো এবং একটা বিপ্লব গড়ে তোলা, বিপ্লব সম্পন্ন করা, তারপর একটা নতুন ভাবে একটা রাষ্ট্র গঠনের চিন্তা, এবং অনেক দূরে গিয়েছে সেইভাবে, সেই চিন্তা কে অনুসরণ করে। এরকম যদি হয় তাহলে হবে, নাহলে আমার দেশ তোমার দেশ বলে কোনো কথা নয়। এটা তো সর্বকালীন এবং মানে যে যে প্রবণতাগুলোর কথা বলা হয়েছে, যে প্রবণতার গুলোকে সঙ্গে লড়াই করে এই বিপ্লব হয়েছিল কিংবা লেনিনরা কাজ করেছিলেন, সেই সেই প্রবণতাগুলো যদি থাকে তাহলে ওই দেশ, আমাদের দেশ, ও দেশ, সেটা কোনো ব্যাপার নয়। তত্ত্বগুলো থেকেই যায়। আমার এখানে কিরকম প্রয়োগ হবে আমার বাস্তব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, সেটা এখানে যারা সংগঠন পরিচালনা করবেন, সেই চিন্তার দ্বারা যারা প্রভাবিত হবেন, সেই চিন্তাকে যারা অনুসরণ করে চলবেন, সেটা তাদের কাজ, এর বেশি তো কিছু নয়। আমরা যদি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে দেখি, দেখুন আমাদের দেশ একটা বিশাল দেশ, নানান সমস্যা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এবং এখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত। এরকম একটা দেশে সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখাটা কি বাস্তবোচিত? আমি আবার বলছি যে অবজেক্টিভ কন্ডিশনগুলো যদি দেখতে পারি যে এরকম একটি অভ্যুত্থানের প্রয়োজন, এরকম একটি পরিবর্তনের প্রয়োজন, তাহলে কেন হবে না? ধনতন্ত্র সুপ্রতিষ্ঠিত তাতে কিছু নয়। ধনতন্ত্র যেখানে সুপ্রতিষ্ঠিত, তখন আমার তো আমেরিকার মতো ধনতন্ত্র এখানে নয়। আমেরিকার মতো মানে বলছি অতটা সুপ্রতিষ্ঠিত, এবং ওখানকার যে মানে রাষ্ট্র কাঠামো, সেই কাঠামো আমাদের নয়, অন্যরকম কাঠামো। আমাদেরটা আমাদের মতোই আছে, এবং ওই যে ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট অনুসরণ করে যে কনস্টিটিউশন আছে সেটাও আছে, সবই সত্য। কিন্তু মানুষের মানুষের মুক্তি তো বোঝা যায়, যে মানুষের মুক্তি প্রয়োজন, এটা বোঝা যায়। সাধারণ মানুষের দিকে তাকালেই বোঝা যায় তারা যে অবস্থায় আছে, যে মানে যে দারিদ্র, যে অসহায়তা, যে অসম্মান জীবন তারা যাপন করছে। সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, যারা শিক্ষা পাচ্ছে না,
খাদ্য পাচ্ছে না, গ্রাসাচ্ছাদনের কোনো ব্যবস্থা নেই, বাসস্থানের কোনো ব্যবস্থা নেই, সেই সমস্ত মানুষ আজ চারদিকে তাকালেই দেখা যাচ্ছে। তা সেগুলো যদি না থাকে তাহলে পরিবর্তন কেন হবে না? পরিবর্তন তো ভেতর থেকেই আসবে, ভেতরেই তো তার জন্য যে দাবি, তার জন্য যে আকাঙ্ক্ষা, সেটা তো ভেতর থেকেই তৈরি হবে, এবং সেটাই তো জন্ম দেবে বিপ্লবীদের। এবং সেটাই তো, এবং একসঙ্গে যদি সেই জায়গায় একটা তত্ত্ব থাকে, সেই তত্ত্বকে যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে কেন হবে না? আপনি বললেন আপনি আপনার নাটকে শোনো কমরেড বলে, শ্রীনন্তু কমরেড, যে সেই আজকে ভারতবর্ষের যারা এই ভাবনা ভাবছে, সমাজতান্ত্রিক বিপ্লবের ভাবনা, যারা কমরেড লেনিনের মার্ক্সের আদর্শ নিয়ে চলতে চাইছে, তাদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন যে লেনিনের শিক্ষা কি, এবং আপনি আলোচনায় দেখালেন যে বাস্তব পরিস্থিতিটা ভারতবর্ষের কি। এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে লেনিন একটা শিক্ষা দিয়ে গিয়েছিলেন আমাদেরকে, যে মানে বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় পার্লামেন্টকে এবং ভোট রাজনীতিকে আমরা কিভাবে ব্যবহার করব তিনি দেখিয়েছিলেন। অথচ আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থী আদর্শে বিশ্বাসী বিভিন্ন দল আমাদের রয়েছে, তার একটা বড় অংশ কিন্তু মানে ভারতবর্ষের এই যে বললেন সমাজ পরিবর্তনটা বাস্তবোচিত, এই দিকে গণ আন্দোলন বা দিশাকে না দেখিয়ে শুধু ভোটপন্থী এই রাজনীতির দিকেই যেন নিয়ে যাচ্ছে। এটা কি আপনি না সঠিক মনে দেখুন, করেন? এটা শুধুমাত্র এই ধরনের, মানে আমি বলছি যে আপনি যে সমস্যাটার কথা বললেন, এবং যারা ভোটপন্থী কিংবা ওই ধরনের কি বলবো, নির্বাচনপন্থী, হ্যাঁ ঠিকই, এই গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্রটাকেই সর্বশেষ এবং সর্বপ্রথম পন্থা বলে মনে করছে, তাদের কথা আমি বলছি না। কিন্তু ঘটনাটা ঠিক কারা করছেন, আমি আমি যা দেখেছি এখানে কমিউনিস্ট মুভমেন্ট, তাতে আমার মনে হয়েছে, আমি যখন সচেতনভাবে রাজনীতির কথা একটু ভাবছি, মানে বোঝার চেষ্টা করছি এখানকার রাজনীতিকে, তখন দেখেছি যারা এই কাজে এগিয়েছেন বেশিরভাগই আমার চোখের সামনে যাদেরকে দেখেছি আমি, তারা কিন্তু বাঙালি মধ্যবিত্ত সমাজের মানুষ। বাঙালি মধ্যবিত্ত সমাজের মানুষ, তারা নেতৃত্ব দিয়েছেন। আমার মনে হয় না তাদের যে জীবনযাপন কিংবা ভাবনা চিন্তা, তাদের তারা কিন্তু সব কিছু হারিয়ে বিপ্লবের ডাক দেওয়ার পক্ষে তাদের অসুবিধা আছে। এই মধ্যবিত্তরা কখনোই কিন্তু তাদের বাঙালি মধ্যবিত্তের যে চরিত্র দেখতে পাই চারপাশে আমাদের মধ্যেই, আমিও একজন বাঙালি মধ্যবিত্ত, সেই আমাদের যা চরিত্র দেখতে পাই, তাদের দ্বারা কোনোদিনই বিপ্লব সম্ভব নয়। তাদের দ্বারা বিপ্লব যে সমস্ত চরিত্রের মানুষের পক্ষে সম্ভব, তাদের খুব কমই দেখতে পাই আমার চারধারে। সুতরাং তাদের ওই একটা সহজ পন্থায়, সহজভাবে মানে বিপ্লব মেড ইজি, কিংবা কি বলবো, সমাজতন্ত্র কিংবা সমাজবাদ কিংবা কোনো পরিবর্তন, এটা মেড ইজি গোছের হিসেবে নিলে তাদের পক্ষে সুবিধে, সেই জন্য তারা সেই সহজ পথে হেঁটেছেন, তারা কখনো কঠিন পথে হাঁটেননি। তাদের যে নেতৃত্ব, তার মধ্যেও দেখেছি যে তারা কিন্তু মানে এই বুর্জোয়া গণতন্ত্রই তাদের পক্ষে স্যুট করে বলে তারা ওইটাই বেছে নিয়েছেন, এইটাই বেছে নিয়েছেন। এবং এটা দিয়ে বেশি দূর যাওয়া যাবে না, তারা অন্তত বুঝতে পারছেন, আমার মনে হয় এখনো বুঝতে পারছেন, এবং তারা এইটার সঙ্গেই আপোষ করে থাকে যাওয়া আর কি। তারা ওই বুর্জোয়া গণতন্ত্রের ধ্বজাধারী যারা, তাদের সঙ্গে একই সঙ্গে এই কাজটা করে যেতে পারেন, এর বেশি কোনো কাজ আর করতে পারবেন বলে আমার মনে হয় না। এই দেখুন, আপনি রাখলেন যে ভারতবর্ষের এই বর্তমান পরিস্থিতি, একদিকে সত্যি মেহনতি মানুষ, সাধারণ মানুষের উপর অবর্ণনীয় অত্যাচার, আবার এর বিরুদ্ধে কিন্তু মানুষ লড়ছেও। আমরা কৃষক আন্দোলন দেখছি, আমরা নানান রাজ্যে দেখছি যুবকরা চাকরির দাবিতে লড়ছে, আদিবাসী মানুষ লড়ছেন তাদের জীবন জীবিকা বাঁচানোর জন্য। এই রকম একটা পরিস্থিতিতে একটা বিকল্প রাজনীতি বামপন্থী দলগুলোর তুলে ধরা উচিত নয় কি জনসাধারণের উচিত সামনে? কি উচিত বললেই তার যা উচিত মনে করছেন সেটা তো হয় না। এখন ব্যাপার হচ্ছে এদের নেতৃত্ব দিতে গেলে যেভাবে সংগঠনটা করতে হবে, ব্যাপার হচ্ছে আমি বলি যে আমি যে সাদাভাবে বলি, আমি থিয়েটারের মানুষ, থিয়েটারের কথা বলি, আমি একটা নাটক করব। এখন আমি একজন ডিরেক্টর, আমি একটা নাটক বেছেছি, আমার মনে হচ্ছে এই নাটকটা আমার কথা বলছে, আমি যে কথা আজকে বলতে চাই এই নাটকটার মধ্যে সেই কথা রয়েছে। এবারে এইটা আমি যখন দর্শককে যদি জনগণ ভাবি, তাদের সামনে নাটকটা সেইভাবে আমাকে নিতে হবে যে আমি আমার এই কথাগুলো যাতে পৌঁছয়, অথচ পৌঁছয় নাট্য ভাষার মাধ্যমেই পৌঁছবে,
থিয়েটার দেখতে গিয়ে তারা যে নাটকটা দেখবেন তার মধ্যে দিয়েই তারা মানে নাটকটা কি বলতে চায়, নাটকটার সত্যাসত্য কিংবা কিভাবে নাটকটা তৈরি করা হয়েছে, রচনা করা হয়েছে, কিভাবে দেখানো হচ্ছে মঞ্চে, সেটা দেখে। তাহলে তো আমাকে কি করতে হবে, আমাকে থিয়েটারটাকে জানতে হবে, প্রথমত থিয়েটারের ভাষাটাকে জানতে হবে, এবং আমি কিভাবে নাটকটা কনসিভ করছি আমার মতো করে। থিয়েটারের ব্যাকরণ রয়েছে, সমস্ত কিছু রয়েছে, নানা রকম মানে সামনে দৃষ্টান্ত রয়েছে ভালো থিয়েটারের, এবং এটা ভালো থিয়েটার করে তুলতে গেলে আমাকে যেরকম সেই সমস্ত কিছুই যা আমার আয়ত্ত করার চেষ্টা করেছি সারা জীবন, সেটাকে প্রয়োগ করতে হবে। এবং সেই তত্ত্বগুলো, নাটকেরও তত্ত্ব আছে, নাটকেরও এবং নানা উপাদান আছে, সেইটা যেরকম করে দিয়ে আমি যদি ঠিকভাবে দর্শকের সামনে নাটকটা উপস্থাপনা করতে পারি, এবং দর্শকরা যদি মানে এটা তাদের মধ্যে মানে চালিয়ে দিতে পারি নাটকটার কথাগুলো, যে এই নাটকটা এই বলতে চায়, এই তার বক্তব্য কিংবা যাই হোক, তাহলে নাটকটা বোঝা যাবে সফল হয়েছে। ঠিক তেমনিভাবে বিপ্লবটাকেও বুঝতে হয়, বিপ্লবটা করে কি করব, তারপরে কি করব, তারপরে কি করব, কিভাবে এগোবো, সমাজটা কিরকম, আমার সংগঠনটা কিরকম ভাবে তৈরি করব, আমার স্ট্র্যাটেজি কি হবে, তারপরে আমার ট্যাকটিক্স কি হবে। স্ট্র্যাটেজির সঙ্গে ট্যাকটিক্সের তফাৎ আছে। স্ট্র্যাটেজিটা হচ্ছে পরিকল্পনা, যে আমি কিভাবে এগোবো, কিভাবে গড়ে তুলবো, আমার পরিকল্পনাটা কি, সেইটাই অনেক বৃহৎ ব্যাপার, বিরাট শক্তিশালী নেতৃত্বের দরকার হয়। সেটা পরিকল্পনা করে এটাকে রূপ দিতে গেলে যা যা করতে হবে, সেটা কিভাবে করতে হবে, সংগঠনের চেহারাটা কি হবে, কিভাবে আমি আস্তে আস্তে সংগঠনটা গড়ে তুলব সেই লক্ষ্যে, এবং তারপরে যে দৈনন্দিন যে প্রোগ্রামগুলো সাকসেসফুল করার জন্য যে ট্যাকটিক্সের দরকার হয়, শর্ট টার্ম ট্যাকটিক্স যেগুলো দরকার হয়, সেগুলো করতে হবে। এবং আসলে মূল লক্ষ্যতে স্থির থেকে এই কাজগুলো করতে হবে, যে মূল লক্ষ্য হচ্ছে কিন্তু কিছু লোকের মানে ইয়ে নয়, নিজের স্যাটিসফ্যাকশন নয়, সত্যিকারের সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছতে হবে, তাদের উদ্বুদ্ধ করতে হবে, তাদের বোঝাতে হবে, এবং সামগ্রিকভাবে মানে লেখাপড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যে দেশটা কিভাবে চলবে তার রূপরেখা, পরবর্তী বিপ্লব পরবর্তী সময় কিভাবে চলবে তার একটা রূপরেখা, কিংবা তার আগে কোন স্টেজের মধ্যে দিয়ে এটা যাবে, বিপ্লবটা যাবে কিংবা এগোবে, সেই সমস্ত পরিকল্পনা করতে হয়। তো সেরকম পরিকল্পক কি আমাদের মধ্যে আছে কেউ? আমার তো মনে হয় না। সেরকম কোনো নেতাও নেই, নেতৃত্ব নেই, আমার মনে হয় না। এই যে ধরুন আপনি যে আলোচনাটা করলেন, যে সাধারণ মানুষের কাছে এই আদর্শটাকে পৌঁছে দেওয়া, তাদেরকে উদ্বুদ্ধ করা, আপনার যৌবনে আপনি দেখেছিলেন যে, মানে আমরাও শুনেছি আমাদের ছোটবেলায় বাবাদের কাছে, বড়দের কাছে, যে রাজনৈতিক আন্দোলন, অর্থনৈতিক নানান দাবিতে আন্দোলন যেমন হয়েছে, সেই আন্দোলনগুলোকে সমানভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, উদ্বুদ্ধ করার ক্ষেত্রে নাটক, সিনেমা, এই ধরনের শিল্পগুলো একটা বড় ভূমিকা পালন করেছে। আমরা কিন্তু এখন যেন কোথাও একটা অভাব বোধ করছি নাট্য জগত ও সিনেমা জগতেও। দেখুন, শুনুন, অথচ কিন্তু মানুষের সমস্যা বাড়ছে। নাট্যজগৎ আলাদা করে কিছু করতে পারবে না। আমরা লেনিনের প্রসঙ্গে কথা বলছি, সুতরাং কথা যেটা আসে সেটা হচ্ছে নেতৃত্বের কথা আসে। আমি একজন লেনিনের কথা বলছি না, আমাদের অনেক লেনিন দরকার, অনেক লেনিন দরকার। কারণ শুধু একজন লেনিনের যে গুণাবলী আছে সেই নিয়ে একজন মানুষ এসে আমাদের মুক্ত করে দেবে সেটা বলছি না। কিন্তু রাশিয়াতেও যে ঘটনাটা হয়েছিল, শুধু লেনিন তো ছিলেন না, লেনিনের পাশে অনেক মানুষ ছিলেন যারা লেনিনের সমমতাবলম্বী, এবং লেনিনের দেখানো পথে তারাও এগিয়ে গিয়েছিলেন, তার কাঁধে কাঁধ দিয়ে এগিয়ে গিয়েছিলেন। নেতৃত্বটা, হি হ্যাপেন টু বি দ্য লিডার অফ দ্যাট গ্রুপ। হ্যাঁ, তা সেই যে কাজটা, সেটা না করলে তো সিনেমাও পাল্টাবে না, নাটকও পাল্টাবে না, সেগুলোর জন্য ক্ষেত্রও প্রস্তুত হবে না। যে এখন তো একটা ছন্ন ছাড়া ব্যাপার, যে যার মতো যা ইচ্ছে করছে, সেই জন্য আপনি কিছু দেখতে পাচ্ছেন না। কিন্তু তখন একটা কি ছিল, আমরা স্বাধীনতা পেয়েছি, সদ্য স্বাধীন দেশ, একটু টার্ময়েলের মধ্যে আছি আমরা, হ্যাঁ, দেশ ভাগ হয়েছে তখন। তার আগে কথাও বলছি, সেখানে একদিকে কংগ্রেসের মহাত্মা গান্ধী তার নেতৃত্বে এবং অন্যান্য জওহরলাল নেহেরু এবং তাদের কংগ্রেসি নেতৃত্বের একটা আন্দোলন চলছে। তার আগে একটা আন্দোলন হয়েছে, সশস্ত্র বিপ্লবীরা ছিলেন। এই সমস্ত
মানুষের সামনে দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে, আদর্শ হিসেবে কাজ করেছে, তাদের আত্মত্যাগগুলো কাজ করেছে। তারা দেখেছেন মানুষগুলো কিরকম, মানুষগুলো নিজের কথা না ভেবে মানুষের কথা ভেবেছেন, দেশের কথা ভেবেছেন, সেগুলো দেখেছে তারা। কমিউনিস্ট আন্দোলনেও প্রথম দিকে মানুষ এইটাই দেখেছে, কিন্তু তারপরে যখন দেশভাগটা হয়ে গেল তখন মনে হয়েছে মানুষের যে এরা শুধু কালনেমির লঙ্কা ভাগের মতো দেশটাকে স্বাধীনই করেছে, দেশটা ভাগ করে। সেখানে মানুষের কথা কতটা ভাবা হয়েছে সে বিষয়ে সন্দেহ আছে। আমি একজন, মানে কি বলবো, পূর্ববঙ্গের মানুষ হয়ে বলছি যে আমারও মনে হয়েছে ওটা বিশ্বাসঘাতকতা হয়েছে, দেশের স্বাধীনতা মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে। সেই থেকে মানুষের মধ্যে একটা, কি বলবো, কাউকে সহজে বিশ্বাস করতে পারে না মানুষ, আর মুখের কথা বলেই মনে করে। এবং সত্যি তখন কিন্তু একটা অদ্ভুত ছত্রভঙ্গ অবস্থা চারদিকে। সেটা তো আর সেরকম ভাবে কেউ ঠিকভাবে চালনা করে একটা দিকে একটা নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্বটা দরকার, সেটা যেদিকেই হোক, না পারলো কংগ্রেস, না পারলো কমিউনিস্টরা, নিয়ে যেতে পারলো না। হ্যাঁ, দৃষ্টান্ত আছে, ব্যক্তির দৃষ্টান্ত আছে, কিন্তু সেগুলো তো সবসময় থাকে, সব পার্টির মধ্যেই থাকে কিছু ভালো দৃষ্টান্ত, কিছু খারাপ। হয়তো কমিউনিস্ট মুভমেন্টে, প্রথম দিকে কংগ্রেসের মুভমেন্টে কিছু ভালো ভালো দৃষ্টান্ত ছিল, কিন্তু তার জন্য যে সার্বিক চিন্তা ভাবনার দরকার, তত্ত্ব তৈরি করার দরকার, পরিকল্পনা তৈরি করার দরকার, সংগঠন তৈরি করার দরকার, এবং পথ দেখানো দরকার, উদ্বুদ্ধ করা দরকার জীবন দিয়ে, দৃষ্টান্ত দিয়ে, সেটা কোথায়? এখানে মানে ধরুন, এটা ঠিক যে আমাদের দেশে আজকের যা বাস্তব পরিস্থিতি, একটা অন্ধকারময় পরিস্থিতি। মানুষ যেন মানে কথা বললেই বোঝা যাচ্ছে কোথাও যেন কোনো আশার আলো তারা দেখতে পাচ্ছে না। তারা বুঝতে পারছে না যে পরিবর্তন বোধহয় সম্ভব নয়, আর কিছু হবে না। আবার এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে বর্তমান পরিস্থিতিতে একটা ভীষণ মানে এমন একটা শক্তির উত্থান ঘটতে চলেছে যেটা খুব ভয়ঙ্কর। এই জায়গায় দাঁড়িয়ে লেনিনের মৃত্যু শতবর্ষে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আছে সেই ছাত্র যুবকরা আছে, কিন্তু যারা কিছু পাওয়ার লোভে সমাজের কাজ, রাজনীতি করতে চাইছে না। তারা লেনিন, মার্কস এদের আদর্শকে বুকে বহন করে সমাজ পরিবর্তনের কথা ভাবছে। এই ছাত্র যুবকদের কাছে একজন বামপন্থী ঘরানার মানুষ হিসাবে আপনি কি আবেদন রাখবেন? না, আমি কোনো আবেদন করতে রাজি নই। কারণ কি, আমি নিজে যদি সেটা অনুসরণ না করি, নিজের জীবনে যদি সেটা পালন না করে থাকি, তাহলে আমার বলার অধিকারও নেই, আর সে কথা শোনার কোনো প্রয়োজনও মানুষ মনে করবে না। তবু এটা শুধু রাজনীতি নিয়ে যারা চর্চা করেন, রাজনীতি যারা করছেন সক্রিয়ভাবে, তাদের দিকেই তাকিয়ে আছে মানুষ। তারা যদি পথ দেখাতে পারেন, কিন্তু তারা যদি পথভ্রষ্ট হন, তারা যদি না এদিক না ওদিক জাস্ট চালানোর জন্য চালিয়ে যাওয়া ভাব নিয়ে রাজনীতি করেন, তাহলে যা হবার তাই হবে। না, এই পথ দেখাতে গেলে কি প্রয়োজন বলে আপনি মনে করছেন? ওই যে বললাম, জিনিসটাকে বোঝা যে তারা কি করতে চান, তাদের সামনে রোড ম্যাপটা কি, কি কোথায় গিয়ে পৌঁছতে চান, কি স্বপ্ন দেখেন, দেশটাকে নিয়ে, মানুষদের নিয়ে কি স্বপ্নটা দেখেন, কোন জায়গায় গিয়ে পৌঁছতে চান, এবং তার পথটা কি হবে, এবং কোন জায়গায় পৌঁছে দেশটা কি রূপে দেখতে চান, দেশটাকে মানুষকে কিভাবে মানুষের মুক্তি ঘটবে সেটার পথ দেখাতে পারেন। এই জিনিসগুলো স্পষ্ট না হলে হয় না। নিশ্চয়ই তখনকার রাশিয়ার যারা নেতারা ছিলেন, তাদের, এবং তখনকার অনেক কমিউনিস্ট নেতার মধ্যেই সেই ব্যাপারটা ছিল বলেই এই বিপ্লব সম্ভব হয়েছিল। আর সেটা যদি না থাকে, তারা যদি আর পাঁচটা রাজনৈতিক দলের এই থেকে একটু হয়তো এরকম সেরকম আলাদা, এইভাবে সেইভাবে আলাদা, কিন্তু মৌলিকভাবে একেবারে নতুন চিন্তা, নতুন পথ, নতুনভাবে দেখাচ্ছেন বলে মনে না হয় মানুষের, তাহলে কেন মানুষ, তাহলে একে ছেড়ে ওকে কেন করবে? তাই যা হওয়ার তাই হচ্ছে। হয় এ পার্টি না হয় ও পার্টি, হলে এইটাই ভাবছেন তারা, পার্টি হিসেবেই দেখছেন। আর বাৎসরিক একটা 4-5 বছর পরে একটা ইলেকশন, সেটাই দেখছেন তারা, আর এর বেশি তারা দেখছেন না। যদি পরিবর্তন হয় তাহলে নির্বাচনের মাধ্যমে হবে, এবং নির্বাচনটা কিভাবে হয় সেটাও আমরা জানি, এই বুর্জোয়া নির্বাচনগুলো কি হয় সেটাও জানি, কিন্তু সাধারণ মানুষ ওই দিকেই তাকিয়ে থাকেন। এর বেশি তো তারা উদ্বুদ্ধ হবার কোনো কারণ দেখছি না আমি। মানুষকে উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, এটা একটা পথ। সাময়িক কিছু কিছু আন্দোলনে দেখা যায়, যেরকম কৃষক আন্দোলনে দেখা গিয়েছিল, কিন্তু এগুলো তো সাময়িক, ওগুলো তো একটা মানে ওয়ান অফ বলে, এগুলোকে একটা অনেক খারাপ
দেশ নিয়ে একটা সুগঠিত একটা আন্দোলনের দরকার, সুসংহত, সুসংগঠিত। তো সেইটা না হয়ে আলাদা আলাদাভাবে হচ্ছে, কিছু কাজ হচ্ছে, কিছু ভালো ছেলে মেয়ে আসছে, নতুন ছেলেমেয়েরা আসছে, তরুণদের মধ্যে, ছাত্রদের মধ্যে হচ্ছে, কিন্তু এর বেশি কিছু নয়। এটা নিয়ে একটা বিপ্লব হয় না। এই যে নির্বাচন ভিত্তিক যে এই যে রাজনীতি চলছে, এখন যেটা দাঁড়িয়েছে যে বুর্জোয়া গণতন্ত্রের যে ধর্মগুলো থাকে সেগুলো অবশিষ্ট নেই। এখন হচ্ছে নির্বাচন করে কোনো মতে গদিতে বসা, তারপরে কিন্তু হচ্ছে সে কিন্তু একজন কি বলবো স্বৈরাচারী। তারা সেই ক্ষমতা যাদের হাতে যাচ্ছে তারা স্বৈরাচারীর মতো ব্যবহার করছে। তারা গণতন্ত্রের, বুর্জোয়া গণতন্ত্রেরও নিয়ম কানুন মানছে না তারা। সুতরাং এখানে তো আরো অবস্থা খারাপ। সুতরাং এখানে কি করে হবে? এখানে অত্যন্ত প্রাজ্ঞ নেতৃত্বের দরকার আছে, প্রাজ্ঞ নেতৃত্ব, যার কথা শুনলে, যার কাছ থেকে যে ধারণাগুলো পেলে যে কিভাবে এগোতে হবে না হবে, মানুষকে বুঝিয়ে দেয়া যে এখানে তুমি দাঁড়িয়ে তোমার যদি এখানেই থাকতে চাও, নাকি তুমি এই স্বপ্ন দেখতে চাও, এইটাও করা সম্ভব। তো মানুষই পারে এটা করতে, মানে ইতিহাসে আগে হয়েছে, এটাই পারে, এইরকম দরকার। মানুষই পারে এটা করতে, ইতিহাসে এটা হয়েছে। ফলে বিভাসবাবু আমাদের কাছে রাখলেন যে অন্ধকারের মধ্যে হতাশার জায়গা নেই, অরুণোদয়ের পথ, সূর্যোদয়ের পথ কমরেড লেনিনের মতাদর্শের ভিত্তিতেই ভারতবর্ষের মানুষকে দেখাতে হবে। এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, এখানে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন আরো বহু মানুষের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করি।